খোলা কলম টক শো, সমসাময়িক বিষয় নিয়ে খোলা আলোচনা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, দৈনিক খোলা কলম প্রতিদিনের খোলা আলোচনায় আপনাদের স্বাগত জানাই। কে আমাদের মাঝে অনলাইনে যুক্ত হয়েছেন সকলের পরিচিত মুখ, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স। আমাদের সাথে আমেরিকা থেকে যুক্ত হয়েছেন সমসাময়িক ইতিহাস ও রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ আবুল হোসেন মুসাহিদ। যুক্ত আছেন আমাদের সাথে অনলাইনে আমার দেশ পার্টি এবি পার্টির সিনিয়র সদস্য সচিব ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি। সঙ্গে আছি আমি আপেল মাহমুদ। যাচ্ছি মূল আলোচনায়, শুরু করছি মোসাহিদ ভাইকে দিয়ে। মোসাহিদ ভাই, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার কিছুদিনের মধ্যেই বেশ কিছু বিতর্কের সৃষ্টি হয়েছে। এর মূল কারণ কি হতে পারে বলে আপনি মনে করেন? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দৈনিক খোলা কলম প্রতিদিন আয়োজিত খোলা আলোচনার সম্মানিত সঞ্চালক জনাব আপেল মাহমুদ, অনলাইনে যুক্ত বাংলাদেশের রাজনীতি উজ্জ্বল নক্ষত্র, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স এবং সংযুক্ত এবি পার্টির সম্মানিত যুগ্ম মহাসচিব নাসরিন সুলতানা মিলি এবং সম্মানিত ইসলামমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে অন্তর্বর্তীকালীন প্রতিষ্ঠিত হলো, কিন্তু কিছুদিনের মধ্যে আমরা লক্ষ্য করতেছি যে এখানে বেশ কিছু বিতর্কের সৃষ্টি হয়েছে। তো আমি যে জিনিসটা এখানে পয়েন্ট আউট করতে যাচ্ছি, সেটার মূল কারণ দুটা দিক দিয়ে আলোচনা করলে আমার মনে হয় যে জিনিসটা আমরা খুলাসা করতে পারবো। একটা হলো যে এই বিপ্লবের গঠন প্রক্রিয়া, বিপ্লবী সরকারের গঠন প্রক্রিয়া এবং বর্তমান যে তাদের কার্যক্রম, সেটা নিয়ে আলোকপাত করা উচিত। তো আপামর জনসাধারণের বিপ্লবের মাধ্যমে ফেসিবাদের পতন হলো। তো এটা করতে গিয়ে আমরা দেখতেছি যে এখানে যে বিপ্লবী সরকার বা জাতীয় সরকার আসা উচিত ছিল, জনগণ যেরকম আশা করছিল, সে ধরনের একটা প্রতিষ্ঠিত সরকার গঠন করতে আমরা পারি নাই। এখানে মূলত আমি মনে করি, আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু হয়, যে এখানে একটা বিপ্লব পরবর্তী বিপ্লব সরকার বা জাতীয় সরকার গঠন করা উচিত ছিল। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামাত ইসলামী এবং অন্যান্য দল ছিল, তাদের সমন্বয়ে এখানে যদি আজকে দেখা যাচ্ছে যে আমাদের 53টা মন্ত্রণালয় আছে, এখানে 20 থেকে 30 জন বিএনপির, জামাতের ইসলামের 5-7 জন, ইসলামী দলগুলার 5-7 জন এবং অন্যান্য দলের 10 জন এবং কিছু সুশীল সমাজ এবং ছাত্র জনতা, বিশেষ করে ছাত্র সংস্কারক যারা ছিল, সমন্বয়ক যারা ছিল, তাদের নিয়ে যদি আমরা একটা গঠন করতে পারতাম, তাহলে এটা অনেক একটা মজবুত এবং শক্তিশালী সরকার গঠিত হইতো। এবং এটা হইলে আজকে যে অনাস্থা বা আজকে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, এই বিতর্ক থেকে আমরা অনেকগুলা বেরোয় আসতে পারতাম। তাছাড়া এইখানে যে আমাদের এখন বর্তমানে যে অবস্থা, সবাই চিন্তা করতেছে যে এদেরকে দেওয়ার পরে, দায়িত্ব দেওয়ার পরে এরা কি করতেছে, তাদের অভিজ্ঞতা, তাদের প্রজ্ঞা, তাদের রাজনৈতিক কাঠামোতে সংস্কার, এগুলা কতটুক তারা করতে পারবে এবং কার নির্দেশে করতেছে, এইগুলা জনমনে একটা প্রশ্ন চলে আসছে। আজকে যদি একটা জাতীয় সরকার হইতো বা বিপ্লবী সরকার হইতো, তো সব দলের সম্মিলিত অবস্থান এটাতে থাকলে এখানে দেখা যেত যে আপনার এই ধরনের একটা বিতর্ক আর কোনো সৃষ্টি হইতো না, বা কতদিন লাগবো বা কতদিন সংস্কার করতে লাগবে, নির্বাচন দিতে কতদিন লাগবে, সেইগুলা নিয়ে আর প্রশ্ন আসতো না জনমনে। সন্দেহ বা যারা ফেসিবাদ আছে তাদেরও যে প্ল্যান প্রোগ্রাম, তারা যে বিভিন্ন ষড়যন্ত্র করতেছে, সেগুলা কিন্তু অনেকটা কেটে যেত। তো গঠন প্রক্রিয়াটাই আমাদের আসলে কাল হয়ে দাঁড়াইছে। আমাদের ঐতিহাসিকভাবে আমরা জাতি হিসাবে আমাদের বেশ কিছু
আগেও ঐতিহাসিক ভুল ছিল, যেমন লাহোর প্রস্তাবে যেটা আমরা ব্রিটিশদের কাছ থেকে যখন আমরা পাকিস্তান পাকিস্তান এবং ইন্ডিয়া যেটা ভাগ হয়, সেখানেও কিন্তু আপনার মুসলমান এবং হিন্দুদের ভিত্তিতে অনেকগুলো রাষ্ট্র হওয়ার কথা ছিল, কিন্তু জিন্নাহ সাহেব এটা টু নেশন থিওরিতে নিয়ে আসছে। এইখানে একটা রাজনৈতিক ভুল ছিল, যেটা শের বাংলা একে ফজলুল হক উনি কিন্তু অনেকগুলা রাষ্ট্রের জন্য বলছিল। তার পরবর্তীতে ৭১ সালে একই অবস্থা আমরা দেখি, যে আমরা এত বড় স্বাধীনতা অর্জন করছি, অর্জন করার পরে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা অথবা যারা দেশের স্বাধীনতা যুদ্ধে অবদান রাখছে, তাদেরকে বাদ দিয়ে একটা বিশেষ দল এই পুরা প্রক্রিয়াটা নিয়ে আইসা এখানে ধরেন তাদের মতো করে পুরা কাঠামোটা তৈরি জি, করিয়া শেখ আজকে ভাই, আপনার কথা বুঝতে পেরেছি। আমাদের সেই বারবার একই ভুল হচ্ছে রাজনীতিতে। আমরা যাব প্রিন্স ভাইয়ের কাছে। সৈয়দ এমরান সালে প্রিন্স ভাই, ফিজিক্যালি চ্যালেঞ্জড যারা, তাদের জন্য আলাদা কোনো প্রিভিলেজ বর্তমান নির্বাচন পদ্ধতিতে নেই। আপনাদের প্রস্তাবিত দফায় এ ধরনের কোনো কিছু আছে কিনা? যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড, আমরা বয়স্ক। আমরা টোটাল নির্বাচন কমিশনের যে আপনার নির্বাচনী ব্যবস্থা বা পদ্ধতির যে সংস্কার সেটা আমরা দিয়েছি, তো সেটার জন্য দিচ্ছি আমরা। সেটার মধ্যে নিশ্চয়ই এগুলো থাকবে। আমরা যেরকম প্রবাসীদের ভোটার করার ব্যাপারে বলেছি, এগুলো থাকবে। এগুলো হলো আমাদের একটি টিম কাজ করছে, বিশেষজ্ঞ টিম। তারা সমাজের বিভিন্ন স্তরের বোদ্ধা কিংবা সাধারণ মানুষ, তাদের সাথে আলোচনা করে তারা এই প্রস্তাবগুলো তৈরি করছে। নিশ্চয়ই এগুলো থাকবে। আকাশীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বর্তমান অন্তর্বর্তী সরকারের একটি বিরাট চ্যালেঞ্জ। এ বিষয়ে রাজনৈতিক দল হিসেবে এই মুহূর্তে আপনাদের কিছু করণীয় আছে কিনা? না, করণীয় তো অবশ্যই আছে। এটা অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি চান আমাদের সহযোগিতা, তাহলে অবশ্যই আমরা সেই সহযোগিতা করতে প্রস্তুত আছি। আমরা আগেই বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের তো কোনো রাজনৈতিক দল নেই, বা সরাসরি জনগণের সাথে তাদের যে একটা সম্পর্ক স্থাপন করা, সেরকম কোনো চেইন নেই। আসলে রাজনৈতিক দলগুলো হলো স্টেক হোল্ডার। রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের নিবিড় সম্পর্ক যতটা দৃঢ় হবে, যতটা মজবুত হবে, ততই কিন্তু আপনার এই সমস্যার সমাধানে রাজনৈতিক দলগুলোর সাথে সহযোগিতা করা বা সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা করার পথ উন্মোচিত হবে। সেই জন্য এটা সরকারকে আসলে উদ্যোগটা দিতে হবে। আমরা তো এই সরকারকে আমরা সমর্থন করেছি, আমরা ওন করি। তো এই যে আমাদের সমর্থন, ওননেস, এইটা প্রস্তাবিত করার দায়িত্ব হলো সরকারের। আমরা এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বললেন, আসলে সাধারণ মানুষ অত্যন্ত বিপর্যয়কর পরিস্থিতিতে রয়েছে। আপনারা জানেন যে আওয়ামী লীগ তারা মুখে মুখে অনেক কথা বলেছে যে দেশের ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ হয়েছে, কর্মসংস্থান হয়েছে, অর্থনীতি ভিত মজবুত হয়েছে, মাথাপিছু আয় বেড়েছে। এগুলো আসলে সবই ছিল একটা ভোকাস কথা। এবং এইসব কথা বলে জনগণকে এবং দেশবাসীকে এবং একই সাথে বিশ্ববাসীকে তারা বোকা বানানোর চেষ্টা করেছে। আর অন্যদিকে আপনার লুটপাট করেছে, দুর্নীতি করেছে, দেশে বিদেশে সম্পদের পাহাড় করেছে। তাই সেই কারণে আজকে মানুষের কর্মসংস্থানের সুযোগও কমে গেছে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য আজকে একটা চরম আকার ধারণ করছে। আবার অর্থনীতির ভিত একেবারে ভেঙে পড়ার মতো উপক্রম হয়েছে, যে কারণে আজকে সামগ্রিকভাবেই অর্থনীতি একটা গভীর চ্যালেঞ্জের মধ্যে আছে। সরকার যদি চায়, অবশ্যই রাজনৈতিক দল হিসাবে বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দল সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত, এবং সেটা সরকারকেই বলতে হবে তারা আমাদের কাছ থেকে কি সহযোগিতা চায়। ধন্যবাদ প্রিন্স ভাই। আমরা আসছি ব্যারিস্টার মিলির কাছে। ব্যারিস্টার মিলি, আপনার কাছে জানতে চাইবো, ডক্টর ইউনূস সরকার অনেকগুলো কমিশন গঠন করেছে। গুম রিপোর্ট এবং এর সামনের কর্মপন্থা নিয়ে কিছু বলবেন? আসসালামু আলাইকুম। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত 11টা কমিশন করেছে। তার মধ্যে একটি কমিশন হলো এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সেস কমিশন, আর কি গুম এবং গুম রিলেটেড যে ইয়াগুলো অপরাধগুলো ওগুলা নিয়ে কমিশন 2 সপ্তাহ বা 1.5 সপ্তাহ আগে আমাদের চিফ অ্যাডভাইজারের কাছে একটা অন্তর্বর্তীকালীন, ওনাদেরও আরেকটা অন্তর্বর্তীকালীন
রিপোর্ট জমা দিয়েছে, যে এটা হলো প্রিলিমিনারি। ওনারা বলছেন যে 1 বছর সময় লাগবে টোটাল এই তদন্তের জন্য। এটা হলো ফার্স্ট প্রিলিমিনারি রিপোর্ট। সেই ফার্স্ট প্রিলিমিনারি রিপোর্টে মানে যেই ভয়ঙ্কর কিছু তদন্তর মাধ্যমে যে ইনফরমেশন গুলো বের হয়ে এসেছে, এটা মানে আমরা যারা রাজনীতি করি অথবা রাজনৈতিক ফ্যামিলিতে আছি হয়তো কিছুটা আঁচ পেয়েছি অথবা নিজেদের উপর দিয়ে গিয়েছে স্টিম রোলার গুলা, বাট যখন সাধারণ মানুষ এগুলো পড়ছে বা গায়ের লোম দাঁড়িয়ে যাওয়ার মতো ব্যাপার স্যাপার, আপনি যেই টর্চার এবং যেভাবে আপনার মেরে ফেলে আপনার সিমেন্ট দিয়ে, মানে আমরা মনে হচ্ছে যে কোনো হলিউডের বিকৃত মুভি দেখছি, মেরে ফেলে আপনার সিমেন্ট বেঁধে ডুবিয়ে দিচ্ছে, রেল লাইনের উপরে রেখে আসছে, ডেড বডি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আপনারা হয়তো পরের দিন হয়তো পত্রিকা আসছে 8 টুকরো লাশ, কিন্তু এই 8 টুকরো লাশের অবদান কোথায়? হাসিনা শাহির, র্যাব, ডিজিএফআই এবং তাদের যে অবদান, এই অবদানগুলো তো বাংলাদেশের মানুষ জানতো না, তো সেটা জানছে। এবং আমি আশা করি এবার এটা আমাদের পার্টি থেকে আমরা নিজস্ব ভাবে বিভিন্ন ভাবে বলেছি যে এই কমিশনটাকে শুনানিটা গণশুনানি আকারে হতে হবে। আপনার একটা দরকার হলে আমাদের এখনকার যে পার্লামেন্ট ভবন আছে সেখানে আপনারা একটা জায়গা সিলেক্ট করে দেন, ওখানে মানুষ রেজিস্টার করে যায়, তাদের বিভিন্ন কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন, তাদের যদি অভিযোগ থাকে সেই অভিযোগগুলো পাবলিকলি হিয়ারিং করবে এবং আপনারা পিটিভিতে দেখান। তাহলে হবে কি, এই যে এইটার যে কত ব্যর্থ হয় এটা আমরা ভালো করে বুঝবো। হ্যাঁ, আমাদের যে অলরেডি যে নূর খানের যে একটা মানে গুম কমিশনের একজন মেম্বার নূর খানের যে একটা সাক্ষাৎকার এসেছে, উনি বলছে আমি এত বছর মানবাধিকার লঙ্ঘন নিয়ে কাজ করার পরও আমি এখন এতটা আপসেট, আমি মনে আর কাজ করতে পারবো না, এরকম বলছে। তাহলে আমাদেরকে এটা কলেবর বাড়াতে হবে, এখানে আরো লোক জয়েন করতে হবে, এবং আমার মনে হয় যেটা গণশুনানি করলে যে স্বচ্ছতাটা এনশিওর করা যাবে। এই যে আমরা আসবো মুশাহিদ ভাইয়ের কাছে। মুশাহিদ ভাই, আমি যতটুকু জানি বিশ্বের বহু দেশে আপনি গিয়েছেন, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন, আপনি ইতিহাস এবং রাজনীতি নিয়ে চর্চা করেন। এরই প্রেক্ষিতে আমার একটি প্রশ্ন। আমরা লক্ষ্য করছি ফ্যাসিবাদের পতনের পর কিছু সংগঠন, কিছু গোষ্ঠী বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাস্তায় নেমেছে এবং অফিসিকারাও বিভিন্ন স্থাপনা ধ্বংস এগুলা করে অন্তর্বর্তী সরকারের উপরে চাপ প্রয়োগ করছে। এই দাবিগুলো কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন, নাকি এটা ফ্যাসিবাদের ষড়যন্ত্র? মুশাহিদ ভাই। ধন্যবাদ আপিল সাহেব। ওই আগের প্রশ্নের আমি উত্তরটা কিন্তু অসম্পূর্ণ রয়ে গেছে। আপনি যেটা প্রশ্ন করছিলেন যে বিতর্ক সৃষ্টি হয়েছে, আমি বলছিলাম হওয়া উচিত, কিন্তু যেটা হয়ে গেছে সেটা নিয়ে আমাদের আলোচনা করা উচিত। তা আমি দুই এক মিনিটে ওই কথাটা আপনি যদি অনুমতি দেন আমি বলতে যাচ্ছিলাম, তারপরে আমি বলেন। পরের প্রশ্নে আসবো। জি। এখন আমাদের যে অবস্থা হয়েছে, যেটা আমি বলছি যে আমাদের বিপ্লবী সরকার বা জাতীয় সরকার একটা শক্তিশালী হওয়া উচিত, শক্তিশালী ম্যান্ডেট নিয়ে এটা আমাদের এই বিপ্লবটা হয়েছে, এবং বিপ্লবী তো ম্যান্ডেট, আর কিছু লাগে না এটার জন্য। তো এখন যেটা হয়েছে যে হয়তো বা রাজনৈতিক দল বা অন্যান্য যারা ছিল নীতি নির্ধারক, ওনারা মনে করছে যে নির্বাচনকালীন একটা সরকার আমরা তত্ত্বাবধায়কের সরকারের মতো অথবা নির্বাচনকালীন সরকারের প্যাটার্নে আমরা অন্তর্বর্তীকালীন সরকার একটা গঠন করা হয়েছে। সেই অনুযায়ী এখন যদি নির্বাচনকালীনই করা হয় তাহলে সংস্কারের যে বিষয়গুলো বলতেছে, ওনাদের তো আমাদের যে গতানুগতিক যে আমাদের বিভিন্ন কার্যক্রম, সরকারি কার্যক্রম, সেটাই তো ওনারা করার মতো অভিজ্ঞতা রাখে না। খুবই দুর্বল লোকগুলা দিয়ে, হয়তো ইউনূস সাহেব ঠিক আছে, কিন্তু তারপরে উনি কর্পোরেট কালচারের লোক, উনি যেভাবে যে দাসে ওনার প্রতিষ্ঠান বা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করছে, সেই দাসে তো সরকারটা এইভাবে আমরা বাংলাদেশে এরকম তৈরি হয় নাই যে আমরা ওটা আশা করেও লাগবো আমরা যে একজনের কাছে পুরো মন্ত্রণালয় ছেড়ে দিল, এবং দেখা যাচ্ছে যে 10-15 জন বা 20 জনকে দিয়ে করা হয়েছে, এক একজনের 2-3টা মন্ত্রণালয়ে দায়িত্বে আছে। তো যদি নির্বাচনকালীনই করা হয়, আমার কথাটা হচ্ছে এরকম যে নির্বাচন করলে, যে নির্বাচন করতে হলে আমাদের স্বাধীনতার পর থেকে 53 বর্ষের সবচেয়ে বড় আমাদের ব্যর্থতা হচ্ছে আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করতে পারিনি, যার কারণেই প্রতিবার এই নির্বাচন, বিভিন্ন বিষয় নিয়ে, বিচার বিভাগের স্বাধীনতা, এইসব নিয়ে প্রশ্ন চলে আসছে। তো নির্বাচন যদি ওনাদের থাকে, স্পেসিফিক এইটার উপরেই ওনাদের সংস্কার করা উচিত আমি মনে করি। তাহলে এটা একটা দ্রুত নির্বাচনের দিকে যাবে, যে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য একটা জবাবদিহি বা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের ব্যবস্থা করতে হবে। আর সেটা করার জন্য যা যা সংস্কার করা দরকার সেদিকে তাদের মনোনিবেশ করা উচিত। মিলিয়াবাদ একটু আগে যেটা বলছে যে 11টা কমিশন,
স্বাধীনতার পর থেকে আমরা শুধু কমিশন আর কমিশন করছি। বিভিন্ন সরকার বিভিন্ন সময়ে কমিশন করছে। কিন্তু এগুলা থিওরির মধ্যেই রয়ে গেছে। বাস্তবে এগুলার কোনো রূপ পায় নাই। কোনটাই প্রতিফলিত হয় নাই। আমাদের সংবিধান যেটা ছিল বা যেটা আছে সেইগুলো আমরা মেইনটেইন করতেছি না। তো আমাদের শুধু খালি থিওরি দিয়া, থিওরিতে সবাই জানে। কিন্তু প্র্যাকটিক্যালি তো আমরা কাজ করতেছি না। তো এই সংস্কারগুলা কতটুকু যৌক্তিক হবে? দিন শেষে এটা আমার মনে হয় যে এটা অপচয় ছাড়া কিছুই না। সময় এবং অর্থের অপচয়। এখানে কোনো কিছু হবে না। তো এখন বর্তমান সরকারের কাছে আমরা মনে করি সাধারণ নাগরিক হিসাবে যে আমাদের উচিত নির্বাচনকালীন বিষয়গুলাতে যে সংস্কার করা দরকার, সেই সংস্কারে তারা তাদের আ মনোনিবেশ করিয়া দ্রুত একটা নির্বাচন দেওয়ার ব্যবস্থা করা। কারণ যেহেতু একটা জাতীয় ঐক্যমতের দেশ-বিদেশি ষড়যন্ত্র হইতেছে, এখানে নির্বাচনটা করা উচিত তাদের। খুবই এটা ফুল কনসেনট্রেশন দিয়ে এই কাজটা করা উচিত। আর ২য় যে প্রশ্নটা আপনি এখন করছেন যে ফ্যাসিবাদের পর থেকে আপনার বিভিন্ন দাবি আদায়ের জন্য বিভিন্ন গোষ্ঠী বা দল আপনার বিভিন্ন দাবি আদায়। এটা আসলে যৌক্তিক অযৌক্তিক এটা হলো ভিন্ন বিষয়। সেটা তো অবশ্যই ফ্যাসিবাদ সরকারের একটা অপতৎপরতা থাকবে যে কিভাবে বিভিন্ন নন ইস্যু সৃষ্টি করিয়া এই সংগঠনগুলা কাজে লাগাইয়া তারা দেখা গেল সরকারের একটা সবসময় ব্যস্ত রাখা এবং সরকার যাতে তার যে গতানুগতিক কার্যক্রমগুলা যেটা করণীয় সেই কাজগুলা যাতে না করতে পারে সেজন্য নন ইস্যু সৃষ্টি করিয়া সেটা ফ্যাসিবাদী হাসিনা সরকারের একটা বড় প্ল্যান ছিল সবসময় মানুষের মনোযোগ বিচ্ছিন্ন করে সে তার মতো কাজ করত। তো এটা তো তারা করতে পারে। কিন্তু আমার কথা হলো যে এই যে সরকারের আজকে প্রশ্ন উঠছে, বিতর্ক উঠছে, এটা কিন্তু যৌক্তিক। আপনার এই প্রশ্ন দিয়েও যৌক্তিক আমি প্রমাণ করব। বিভিন্ন দলের বা বিভিন্ন গোষ্ঠীর, বিভিন্ন কমিউনিটির দাবি-দাওয়া থাকা এটা স্বাভাবিক। গণতান্ত্রিক দেশে মানুষ দাবি জানাবে এটাও কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু এইখানে আমাদের একটা নিয়মতান্ত্রিক কোনো একটা সিস্টেম আজ পর্যন্ত আমরা ডেভেলপ করতে পারিনি। এখন দেখা গেল যে আমাদের রিক্শাওয়ালা ভাইরা তাদের দাবি আছে। কয়দিন আগে ঢাকা শহর তারা পুরো ব্লক করে দিছে। এই যে আপনি আপনার স্বাধীনতা মানে কি? আপনার গণতন্ত্র মানে কি? আপনি কি আরেকজনের বাধাগ্রস্ত করে আপনি আপনার মতামত প্রতিফলন করবেন? এটা কোথাকার গণতন্ত্র? আপনি রাস্তা ব্লক করে দিলেন, এই রাস্তার মধ্যে রোগী, ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী সবাই এখানে আটকা পড়তেছে ঘন্টার পর ঘন্টা। ভাই দেখা গেল যে আমাদের সম্মানিত রাজনীতিবিদ, উনি দেখা গেল যে ময়মনসিংহে উনার একটা বড় প্রোগ্রাম আছে। ১ লক্ষ লোক ওয়েট করতেছে। উনি জ্যামে আটকা পড়ছে। ১ লক্ষ লোক কিন্তু ব্লক হয়ে গেছে। একটা ডাক্তার তার রোগী দেখতে যাবে, ডাক্তার ব্লক হয়ে গেছে। আমরা কিন্তু স্বাধীনতার পর থেকে এগুলার কোনো সমাধান করি নাই। তো সেটা করি নাই বিভিন্ন কারণে, রাজনৈতিক ইস্যুতে। বিভিন্ন বিভিন্ন জিনিস এগুলা নিয়ে কেউ চিন্তা করে নাই। কিন্তু আমরা এই সরকারের কাছে তো আশা করছিলাম যে এটা একটা প্রাতিষ্ঠানিক রূপে এই যে আন্দোলন করবে সেটারও একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। সেইখানে সংস্কার করতে হবে। আমরা কি সংস্কার করব সেটা কিন্তু আমরা ক্লিয়ার করতেছি না। আমি এখানে মতামত আমার যেটা হলো যে এই যে সংগঠনগুলো আছে বিভিন্ন সংগঠন। এই সংগঠনগুলা ডিসেন্ট্রালাইজ করিয়া একটা সেন্ট্রাল পয়েন্টে নিয়ে আসা। যেমন দেখা গেল যে রিক্শাওয়ালা বাইরে একটা সংগঠন আছে। প্রথমত বাংলাদেশে যত সংগঠন আছে সব ব্যান করা উচিত। দ্বিতীয়ত এই প্রত্যেকটা পেশাজীবী বা মৎস্যজীবী অথবা ব্যবসায়ী যে সংগঠন আছে প্রত্যেকটারে রেজিস্টার করিয়া একবারে আপনার ওয়ার্ড লেভেল থেকে যেমন ধরেন রিক্শাওয়ালা ভাইদের একটা সংগঠন যদি থাকে তারা ওয়ার্ড ভিত্তিক তাদের গণতান্ত্রিক চর্চা করে তারা ভোটাভুটির মাধ্যমে তারা সংগঠনের ওইখানে নেতা নির্বাচন করবে। তারপরে ইউনিয়ন পর্যায়ে করবে। ওই ওয়ার্ডের নেতারা করবে আপনার ভোটাভুটির মাধ্যমে আপনার ইউনিয়নে করবে। ইউনিয়ন থেকে করবে উপজেলা, উপজেলা থেকে জেলা করবে। জেলা থেকে বিভাগ করবে, বিভাগ থেকে গভর্নমেন্টের আপনার সারা দেশের ১ জন বা ২ জন বা ৩ জন তাদের নীতি নির্ধারণ করে রাখবে। আজকে তাদের কোনো ইস্যু হইলে সরকারের সাথে তারা বসবে। এই ২-৪ জন বসবে। আপনার প্রবলেম তো হইতেই পারে। একটা দেশে এত বৎসরের যে জঞ্জাল, বিভিন্ন জঞ্জাল সৃষ্টি হইছে সেগুলোর জন্য তো প্রবলেম হইতেই পারে। এইখানে প্রায়োরিটি দিয়া এখন দেখা গেল যে আপনার ছাত্র সমাজ, ছাত্রদের যেভাবে আজকে যে ছাত্ররা আন্দোলন বিভিন্ন সময় করতেছে এগুলা তো বিভিন্ন থার্ড পার্টি, ফোর্থ পার্টি, ফ্যাসিবাদের চক্রান্ত এগুলার মধ্যে ইনভলভ। তাদেরকে দিয়া আজকে দেখা যায় স্থাপনা ভাঙতেছে। বিভিন্ন অর্থনৈতিকভাবে ক্ষতি করতেছে। এগুলা কার ক্ষতি করতেছে? দেশেরই তো ক্ষতি হইতেছে। কিন্তু আমরা দেখা গেল যে ওই কয়দিন আগে একটা ছাত্র আন্দোলন হইলো, একটা কলেজ ভাঙছে, একটা প্রিন্সিপালে আইসা সরি বলছে। এই সরি বললে তো আপনি এই যে ধ্বংস করছেন সেটা তো আর আসবে না।
এরকম আমরা প্রতি পদে পদে আমরা এই জিনিস এগুলো একটা নিয়মতান্ত্রিক পর্যায়ে নিয়ে আসা দরকার। প্রত্যেকটা সংগঠনের রেজিস্টারভুক্ত করে এবং একটা করে সংগঠন দেওয়া উচিত এবং প্রত্যেকটা তাদের গণতান্ত্রিক পর্যায়ে করিয়া সারা বাংলাদেশে দেখা গেল যে 200, 400, 500 সংগঠন থাকতে পারে। এই 500 জনের সাথে সরকার যেই থাকুক তাদের সাথে লিয়াজু করবে। যদি সরকারের সাথে ফলাফল আপনার তাদের দাবি দেওয়ার নিয়ে সমস্যা হয় তখন তারা মাঠে নামবে। যেটা প্রক্রিয়া, এই সিস্টেমটা কি আমরা কোনোদিন চালু করছি? আমরা তো এই ধরনের চিন্তা করি না। এই যে এই সরকারে তো এগুলো নিয়ে চিন্তা করে নাই। আবার পুলিশে বলে দিচ্ছে যে হ্যাঁ, পুলিশ এখন ভয়ে জনগণের আপনার বাধা দিতেছে না। তারা তাদের মুভমেন্ট করতেছে না। তো মুভমেন্ট না করলে এই দেশে যে কেউ আইসা এরকম বুইফুর সংগঠনের নামে ব্যানারে যেকোনো ইস্যু তৈরি করিয়া দেশে একটা বিপর্যয় অবস্থা ফালাইতে পারে। আজকে ইসকনের এই যে ইসকনের যে বিষয়টা ঘটলো এটাও একই অবস্থা। তাদের যদি সুনির্দিষ্ট নীতিমালার মাধ্যমে তাদের যদি একটা কাঠামোর মধ্যে থাকতো, আজকে তাদের কিন্তু এই ধরনের কার্যক্রম করতে পারত না। তারা আদৌ তাদের একটা ধর্মীয় সংগঠন থাকতেই পারে। কিন্তু সেটার কতটুকু তাদের লাইসেন্স সরকারের কতটুকু অনুমতি দিচ্ছে, তারা কি করতে হবে? সমাবেশ করার অনুমতি তাদের আদৌ আছে কিনা? সেই জিনিসগুলা একটা নীতিমালার মধ্যে আনতে হবে। আমি সংগঠনের বিরোধী না, দাবি দেওয়ার বিরোধী না। কিন্তু আমি বলতেছি নিয়মতান্ত্রিকভাবে আপনার কোনো অধিকার নাই আপনি রাস্তা ব্লক করে লক্ষ লক্ষ মানুষকে জিম্মি করে আপনার অধিকার প্রতিষ্ঠা করবেন। আপনার কোনো অধিকার নাই যে আপনি সরকারি কোনো স্থাপনা অথবা বেসরকারি স্থাপনা হোক সেটা বিরোধী দলের, অন্য দলের, সবই তো আমাদের দেশ। এটা তো আর ব্রিটিশ রাজনীতি না, আর পাকিস্তান পিরিয়ডের রাজনীতি না। যে তখন আমরা জ্বালাও পোড়াও আন্দোলন করছি সেটা হলো ভিন্ন প্রেক্ষাপট। আমাদের দেশে এখন আমরা আমাদের দেশপ্রেমটা কোথায় আমাদের? আমরা কিসের দেশপ্রেম নিয়ে চিন্তা করি? আপনি যে অবস্থানেই থাকেন আগে তো আপনার দেশপ্রেম থাকতে হবে। আপনি যদি দাবি দেওয়ার কথা বলেন সেটা কার? ব্যক্তিগত দাবি দেওয়া না। সেটা একটা সংগঠনের। সংগঠন মানে কি? রাষ্ট্রের এটা। রাষ্ট্রের সাথে তারা সম্পৃক্ত। তাদের দাবি দেওয়া থাকা স্বাভাবিক। কিন্তু সেটা গঠন প্রক্রিয়ায় আসতে হবে। এই বুইফুর সংগঠন সব ব্যান করা উচিত এবং প্রত্যেকটা আমি বলব যে আপনার কৃষিবিদ যারা আছে, আপনার দেখেন এই যে আগে চিকিৎসক ৮০ দশক পর্যন্ত বা ৯০ দশক পর্যন্ত আমরা দেখছি যে ইঞ্জিনিয়ারদের একটা পেশাজীবী সংগঠন ছিল। আপনার ডাক্তারদের ছিল। তারা তাদের নিজস্ব কথা বলার একটা সুযোগ প্ল্যাটফর্ম ছিল। এখন দলীয় রাজনীতি এখানে রুশানলে পড়ে সবকিছু দলীয়করণ হয়ে গেছে। যাতে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো কারণ একটা ডাক্তার কিন্তু বুঝবে তার কি সমস্যা। সে কিন্তু বলবে। আর দলীয় যখন ব্যানারে যাবে সে তো তখন দলীয় এজেন্ডা বাস্তবায়নে সে অনেক কিছুই করতে পারবে না। কিন্তু আমরা চাই বাংলাদেশ যদি সত্যিকারীভাবে আপনার বিনির্মাণ করতে চান, তাহলে কিন্তু মূলধারা যারা আছে, যেমন আপনার চিকিৎসক, আপনার আ শ্রমিক, গার্মেন্টসে দেখেন এখানে আরেকটা বিষয়। ফ্যাসিবাদের সবচেয়ে বড় ২ টা হাতিয়ার। আমি মনে করি ব্যক্তিগতভাবে। একটা হচ্ছে হিন্দু সংখ্যালঘু সংখ্যালঘু সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি তারা করছে। আর সামনে তারা আবার কিন্তু অ্যাটেম্প্ট নিতে পারে যেটা হলো এই গার্মেন্টসদের। এই গার্মেন্টস এর মধ্যে অনেক শাহেদ অব্যবস্থাপনা ভাই রয়ে সংক্ষেপ করবেন মুশাহিদ ভাই। হ্যাঁ, সিউর। তো এই গার্মেন্টসের শ্রমিকদেরকেও তারা ইচ্ছা করলে রাস্তায় নামতে হবে। তাদের বেতন নাই, সেটা তাদের ম্যানেজমেন্টের সাথে বসতে হবে। সেই পরিবেশ আমাদের তৈরি করতে হবে। সংস্কার কিন্তু ওইখানে আপনার কাজ করতে হবে। আপনি সংস্কার করতেছেন পাতায়, পাতায় কিন্তু আমি বলব শিকড়ে আপনি সংস্কার করেন। আপনি যদি সংস্কারই করেন যে দীর্ঘমেয়াদী সংস্কার করতে হবে। এইটা করার জন্য কিন্তু আপনার একটা বড় কিছু লাগে না। উনারা কিন্তু এটা স্বাভাবিকভাবে কেউ যদি চিন্তা করে এটার জন্য এত মেধারও দরকার নাই। এত ডক্টরেট ডিগ্রি নিয়া উনারা বইসা আমি তো দেখতেছি না যে এটা নিয়ে কি কাজ করছে বলেন যে কয়েকটা ঘটনা ঘটছে এবং প্রতিদিন ঢাকা শহরে এখন থাকবে আপনার খুবই আপনার চাঞ্চল্য থাকবে, কর্মচাঞ্চল্য থাকবে, ফ্যাসিবাদের পতন হইছে, সবাই দেশ গঠনে কাজ করবে। কিন্তু কেউ কাজ করতে পারতেছে না। আমাদের প্রতিদিনের শ্রমঘন্টা কতটুকু আমরা ব্যাহত হইতেছে। প্রতিদিন আমাদের কতটুকু নষ্ট হইতেছে। জাতি হিসেবে আমরা কতটুকু পিছায়া যাইতেছি। এগুলা তো ইচ্ছাকৃত অথবা আমরা না বুঝার কারণে। তো এইগুলার বিষয়ে কিন্তু মনোনিবেশ করিয়া বর্তমান সরকার এইগুলা নিয়ে কাজ করা আমি মনে করি খুবই এটা সময়ের দাবি এবং এগুলা যতদিন না করবে এবং এই সংগঠনগুলা যদি এরকম নিয়মতান্ত্রিকভাবে কাজ করে তাহলে দেখবেন রাজনৈতিক দলগুলাও তাদের বিভিন্ন তাদের দাবি দেওয়া কিভাবে করা যায় এবং জনসম্পৃক্ত হওয়া যায় তাদের মতামত নিয়ে সামনে তাদের রাজনৈতিক সংস্কার কিভাবে করবে এটা খুব ইজি হবে। যে একটা পয়েন্টে থাইকা আপনি ৫০০ লোকের সাথে বইসা সারা দেশের আপনি যেকোনো রাজনৈতিক দল হোক বলেন, যেকোনো মন্ত্রণালয় বলেন, সবকিছু আপনার মেইনটেইন করতে পারবে। আপনার রাস্তা ব্লক করার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। তো আমাদের এরকম গঠনমূলক
গঠনমূলক সংস্কার এবং দীর্ঘমেয়াদী সংস্কার আমাদের খুবই দরকার হয়ে আমি মনে করি। এই ব্যাপারে সবাই একটু জনমত সৃষ্টি করিয়া এটা আকুল আবেদন যে এই দেশটা আমাদের আজকে আমার দাবির কথা বলে আমি দেশের ক্ষতি করার বা ধ্বংস করার কোনো অধিকার আমার নাই। এটা সাংবিধানিকভাবে এটা সংবিধান বিরোধী। আপনার দাবি থাকতে পারে, সেই দাবি আপনি আপনার নিয়মতান্ত্রিকভাবে করেন এবং সরকারেরও এখানে ভূমিকা আছে তাদেরকে নিয়মতান্ত্রিকভাবে করার জন্য পরিবেশ তৈরি করা। ওকে, ধন্যবাদ ধন্যবাদ। মুশাহিদ ভাই। ব্যারিস্টার মিলি, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 2009 সালে 25 এবং 26শে ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসের আরেকটি বড় ধরনের ন্যাক্কারজনক ঘটনা। পিলখানা হত্যাকাণ্ডের নিয়ে যে কমিশন গঠন হয়েছে সেটা নিয়ে কিছু বলবেন? আনফরচুনেটলি এখন পর্যন্ত পিলখানা হত্যাকাণ্ড নিয়ে কোনো কমিশন গঠন হয় নাই। হুম। এইটা মানে বিক্রম মিস্ত্রি ঘুরে যাওয়ার পরে 3 দিন পরে পত্রিকায় খবর আসে যে পিলখানা হত্যাকাণ্ডে কোনো তদন্ত কমিশন গঠন হবে না। যখন সারা দেশের মানুষ এটা নিয়ে মানে একটা বিক্ষোভ দেখা দেয়, রাগ দেখা দেয়, তখন তারা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন তারা হ্যাঁ না টাইপের একটা কথা বলছেন। কিন্তু এখন পর্যন্ত আসলে ক্লিয়ার না তারা কি তদন্ত কমিশন করবেন, নাকি একটা তদন্ত কমিটি করবেন, নাকি নিজেরা 3 জনে মিলে কিছু একটা তদন্ত করবেন, না কি হবে? এটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে বিডিআর পিলখানায় যে অ্যাটাকটা হয়েছিল এটা আমাদের দেশের সার্বভৌমত্বের উপরে, সভরেনিটির উপর একটা অ্যাটাক। এবং এইটা যদি আপনার মানে আমাদের এই যে জুলাই অভ্যুত্থানে অনেকগুলা বিষয় কিন্তু একটার পর একটা জড়ো হতে তো মানুষ ফেটে পড়েছে এবং সেখানে একটা বড় কিন্তু টপিক ছিল যে এই পিলখানা হত্যাকাণ্ডের বিচার হয় নাই এবং আমাদেরকে কিছু জানতে দেওয়া হয় নাই। আমরা নাগরিক হিসেবে আমাদের এখনো ধোঁয়াশা। আজকে কত বছর? 15 বছর। 2009 থেকে 24-15 বছরে এখন পর্যন্ত নাগরিকদের মাঝে যে ধোঁয়াশা এটা আমরা নাগরিকরা নিতে পারিনি। তো যেই আশাটা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা রেখেছি তারাও যদি সেখানে ধোঁয়াশা রেখে দেয় তাহলে কিন্তু এটা আসলে মেনে নেওয়া যায় না। এখানে অনেক রক্তের বিনিময়, অনেক শহীদদের, অনেকের মানে চোখের বিনিময়, জানের বিনিময়ে এইখানে আমরা এসেছি। তখন কিন্তু বলা যায় না যে এটা আমরা দেখছি। এখানে কিন্তু মিডওয়েতে বলার কোনো উপায় নেই। আপনাকে একটা মানে স্ট্রং স্ট্যান্স নিতে হবে এবং কারেক্ট স্ট্যান্স নিতে হবে। কারণ কি মানুষ কিন্তু প্রতিবাদ একবার শিখে গেলে কিন্তু আর রাস্তায় থেকে উঠে যায় না কিন্তু। আপনি যদি অন্তর্বর্তীকালীন সরকার এটাতে যদি কারেক্টলি পথে যেতে না পারে তাহলে ওনারা কিন্তু এই মানে যত যাই করুক ওনারা বিপদে পড়বেন। বিকজ এইটা কিন্তু গণমানুষের একটা দাবি যে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে প্রপার ইনভেস্টিগেশন হতে হবে এবং ইনভেস্টিগেশনে কারা জড়িত এবং যদি কোনো বহিরাগত শক্তি জড়িত থাকে সেটা নিয়েও কিন্তু আন্তর্জাতিক আদালত পর্যন্ত যেতে হবে, কিন্তু এটার সমাধান হতে হবে। ব্যারিস্টার মিলি, বর্তমান যে অবস্থা, এই অন্তর্বর্তীকালীন সরকারের যে অবস্থায় চলছে, কিছুদিন আগে ঘোষণা দিয়েছেন ডক্টর ইউনূস আগামী বছরের ডিসেম্বর অথবা 26-এর প্রথম দিকে নির্বাচন হতে যাচ্ছে এরকম। তো এই ব্যাপারে আপনাদের আপনি কি মনে করেন যে আগামী 25শে ডিসেম্বরে কি নির্বাচন হতে পারে নাকি সম্ভাবনা কম? হলে তো খুবই ভালো, কিন্তু আমাদের চিফ অ্যাডভাইজার এটা বলার একদিনের মাথায় কিন্তু ওনার মানে অ্যাডভাইজার পরিষদ, উপদেষ্টা পরিষদ থেকে কিন্তু ডিফারেন্ট একটা আসছে, টাইমলাইন আসছে। 26-এর কথা বলেছে। জুনে বলেছে আর কি, 26 জুন অথবা 25 জুন থেকে 26 আর কি। তো এইটা তো আসলে তো এখন তো ওনারাই আসলে আমাদেরকে টাইমলাইনটা ঠিক করে বলতে পারে নাই। কিন্তু যদি 25 তো আর বেশি দিন নাই, আজকে হলো আমাদের ডিসেম্বরের শেষার্ধে আছি, 24শে ডিসেম্বরে। যদি 25শে ডিসেম্বরে অথবা 26শে জানুয়ারিতে হয়, আমি মনে করব যতটুক সংস্কার তারা করতে চান অথবা টাইম যেগুলো আমাদেরকে বলেছেন ততটুক সংস্কার করে কিন্তু সম্ভব, যদি এটা তাদের সৎ উদ্দেশ্য থাকে যে আমরা দিব। মানে তাহলে আমরা এখনো নির্দিষ্ট কোনো ডেট পাইনি না নির্বাচনের, আসলে সুনির্দিষ্ট আমরা কোনো তো কিছু মানে পাইনি। নাগরিক হিসেবে তো পাইনি এবং রাজনৈতিক দল হিসেবেও পাইনি। আমাদের সাথে এ বিষয়ে কোনো আলাদা করে কোনো কথা বলা হয় নাই, যেটা মানে পত্রিকায় এসেছে ততটুকুই। ধন্যবাদ। আমরা সৈয়দ এমরান সালে প্রিন্স ভাই,
স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো এখন জনপ্রতিনিধি ছাড়া জনগণ তাদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন গুলো হতে পারে কিনা, তার অভিমত। যখন প্রিন্স ভাই। গত 15 বছরে আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে গেছে, এবং সেখানে স্থানীয় সরকার বলেন বা জাতীয় নির্বাচন বলেন, সব নির্বাচনেই কোনো নির্বাচনেই কিন্তু জনগণ ভোট দিতে পারেনি। আওয়ামী লীগ আমলে যেসব নির্বাচন হয়েছে স্থানীয় সরকারে, সেগুলিতে জনগণের কোনো প্রতিনিধি ছিল না। এগুলিতে আপনার একেবারে যার যে যেভাবে পেরেছে সে সেভাবে সিল মেরে তারা নির্বাচিত হয়েছে, এটা মানে সবাই জানে। তো সেখানে সকলেরই মানে বক্তব্য ছিল যে এখানে স্থানীয় সরকারে যারা আওয়ামী লীগের নির্বাচনে মানে আওয়ামী লীগের সময় যারা নির্বাচিত হয়েছে এইসব স্থানীয় সরকার, সেগুলো পরিবর্তন করার জন্য, বাতিল করার জন্য সরকার বাতিল করেছে। আপনি বলেছেন যে সেখানে আপনার জনগণের প্রতিনিধি নাই। একটা আসলে আমাদের এই অন্তর্বর্তীকালীন যে সরকার, এখানে যে দীর্ঘ সময় লাগছে, এই ব্যবস্থা কিন্তু আমাদের এখানে নতুন, এটা কিন্তু আগে ছিল না। আগে তত্ত্বাবধায়ক সরকার ছিল, 3 মাসের মধ্যে নির্বাচন হয়ে যেত। সেখানে স্থানীয় সরকারে থাকলো কি থাকলো না সেটা নিয়ে কিন্তু কোনো সমস্যা তৈরি হয়নি। তখন সবাই জাতীয় নির্বাচন নিয়ে কিন্তু মানে নেমে পড়তো। এখন এই যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে বলেন বা বিভিন্ন প্রক্রিয়ার নামে বলেন, যে যে সময়টা নিচ্ছে, এই সময়টাই কিন্তু আমাদের সার্বিকভাবেই একটা সমস্যা তৈরি করছে। এই জন্যই রাজনৈতিক দল হিসাবে আমরা বলছি যে অতি দ্রুত সংস্কারগুলো শেষ করে আপনার নির্বাচন দিতে হবে বা দিয়ে দেওয়া উচিত। এখানে আপনি একটু আগে বললেন যে প্রধান উপদেষ্টা যে তার ভাষণ এবং তার যে একটা টাইম লাইন তিনি দিয়েছিলেন, তো এইটা আসলে উনি এটা কোনো স্পষ্ট আপনার পথরেখা দেন নাই, রোড ম্যাপ, এটা ধারণা দিয়েছেন যে কবে নাগাদ আপনার নির্বাচন হতে পারে, একটা ধারণা, তবে কিন্তু এই ধারণা উনি দিয়েছেন। তবে আমাদের যে বক্তব্য, যে আমার ব্যক্তিগত বক্তব্য, যে কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত সংস্কার শেষ করে আগামী 6 থেকে 8 মাসের মধ্যেই কিন্তু একটা ভালো নির্বাচন হতে পারে, ভালো নির্বাচন হতে পারে। এখানে যদি এতদিন যাওয়ার, সে 1 বছর কিংবা 1.5 বছর সময় যাওয়ার মানে কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এবং আমি মনে করি এর মধ্যেই যদি নির্বাচনগুলো হয়, জাতীয় নির্বাচন, সেখানেই আপনার স্থানীয় সরকারের কোনো সমস্যা হবে না। এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন, সেটা আরো জটিলতার সৃষ্টি করবে। এই কারণে আমি বলছি যে যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন দিয়ে প্রতিনিধিত্বশীল সরকারের মাধ্যমে আপনার জাতীয় সরকার, স্থানীয় সরকার নির্বাচন করা উচিত। একজন বলেছেন, একটা কমিশনের প্রধান, তিনি বলেছেন, তার ব্যক্তিগত মত দিয়েছেন যে সেখানে একই দিনে জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন অ্যাবসার্ড। সেটা বাংলাদেশের বাস্তবতায় সেটা হবে না, সেটা উন্নত দেশের বাস্তবতায় হতে পারে, ইউরোপ আমেরিকায় হতে পারে। এটা এরকম একটা নির্বাচন আমি পর্যবেক্ষণ করতে গিয়েছিলাম ডেনমার্কে, সেখানে আমি দেখেছি সেটা হতে পারে, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় সেটা সম্ভব না। জি প্রিন্স ভাই, 36 জুলাই ছাত্র জনতা ও রাজনৈতিক দলের তথা সকলের সম্মিলিত প্রয়াসের ফল। দিন দিন রাজনৈতিক দলগুলো বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে কেমন যেন একটা দূরত্ব বাড়ছে, আপনার কি মনে হচ্ছে? আমার মনে হয় কোনো দূরত্ব বাড়ছে না। এখানে যতদিন যাবে বিভিন্ন বিষয় খোলামেলা আলোচনা হবে, এবং সেই খোলামেলা আলোচনাটা দূরত্ব বাড়ার ইঙ্গিত দেয় না, বরঞ্চ এটাকে ওয়েলকাম করা উচিত। এবং এই বিতর্কের মধ্য দিয়েই একটা ভালো জিনিস কিন্তু বের হয়ে আসবে। এখন আমি যা বললাম সেটাই সঠিক, সেটা কিন্তু ঠিক নয়। আমার মত, আপনার মত, আরেকজনের মত, সব মতকে একত্রিত করে যেটা ভালো হবে সেটাই কিন্তু আমাদের করা উচিত। কারণ 71 সালের পরে আমরা যে সুযোগটি হারিয়েছিলাম, এই 24-এর পরে সেই সুযোগ আমরা হারাতে চাই না। আমাদের সবাইকে কনসাস হতে হবে, সবাইকে সতর্ক হতে হবে, সবাইকে সংবেদনশীল হতে হবে, সবাইকে আমাদের মনোযোগ দিতে হবে এই রাষ্ট্রটি গড়ার ব্যাপারে। এখানে যদি আবার জনগণ প্রতারিত হয়, জনগণ যদি আবার আপনার মানে ভিন্ন দিকে চিন্তা করে, তাহলে আমাদের যাওয়ার কোনো জায়গা থাকবে না। সে কারণেই আমি বলছি যে আমাদের এটা বহুদলীয় যে সমাজ বা বহু মতের যে সমাজ, আমাদের সেই বহুমতের সমাজে
বহু মত থাকবে, আমার একমত, বৈষম্য বিরোধী ছাত্রদের আরেক মত, আমাদের এবি পার্টির একমত, বা আরেকজনের জামাত ইসলামের একমত, এরকম থাকবেই। কিন্তু এটাকে আমাদের একত্রিত করে আমাদের সামনের দিকে এগোতে হবে। তবে দেশের বিরুদ্ধে আজকে যে দেশ বিদেশে ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সবাইকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সেই প্রশ্নে আমাদের এক থাকতে হবে, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, এই চিন্তাটি মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। অন্তর্বর্তীকালীন প্রিন্স ভাই, অন্তর্বর্তীকালীন সরকার চায় সব ধরনের সংস্কার আগে, জামাত ইসলামীও সেরকমই চায়, কিন্তু বিএনপি দ্রুত নির্বাচন চায়। এতে কি রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয়হীনতার কোনো কাজ করছে কিনা? না, আমি আপনি মনে কি করি না, আমি মনে করি না যে সমন্বয়হীনতার এখানে বিষয় আছে। শোনেন, সংস্কার একটা চলমান প্রক্রিয়া। আপনি আজকে যে সংস্কারটা করবেন, 2 বছর পরে সেই সংস্কারেরও একটা সংস্কার হওয়ার প্রয়োজন থাকতে পারে। এটা আপনার এক জায়গায় প্রতিস্থাপ দেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে সব সংস্কার যদি আপনি করতে চান, তাহলে 5-7 বছর লেগে যাবে, 10 বছর লেগে যাবে। তো 10 বছর পরে আপনি নির্বাচন করবেন? এই জন্য আমাদের আর সব সংস্কার আপনার অন্তর্বর্তীকালীন সরকার করতেও পারবে না, বাস্তবায়নও করতে পারবে না। কারণ এখানে সংশোধনের যে ব্যাপার আছে, এটা তো নির্বাচিত সংসদ লাগবে সংবিধান সংশোধন করতে গেলে। সেই জন্য আজকে আমাদেরকে মানে সবকিছু চিন্তা ভাবনা করেই কথাটা বলতে হবে। আমি একটা মুখরোচক কথা আমি বলে দিলাম যে সব সংস্কার করে তারপর নির্বাচন, কিন্তু এটার আগে পিছনে কি আছে, কি হবে, কি প্রতিক্রিয়া হবে, সেটা আপনি বিবেচনা করবেন না? অবশ্যই আপনাকে করতে হবে। সেই জন্য আমরা বলছি যে অন্তর্বর্তীকালীন সরকার যে কমিশনগুলো করেছে, সেই কমিশনের কর্মকাণ্ডের সাথে যদি রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করা হতো, কিংবা আগে যদি একটা আলোচনা করা হতো, তাহলে কিন্তু এই সমস্যাগুলো আসতো না, সামনে এই প্রশ্নগুলো আসতো না, বা জটিলতার সৃষ্টি হতো না। সেই জন্যই আমরা বলছি যে নির্বাচনের লক্ষ্যে অতি প্রয়োজনীয় যে সংস্কারগুলো আছে সেগুলো করে যেতে হবে। তারপরে কমিশন যদি কোনো প্রস্তাব থাকে, সেটা সকল দলের সাথে বসে কমিটমেন্ট নিয়ে তারপর নির্বাচিত সংসদের উপর এটা ছেড়ে দেওয়া উচিত। যেমন ধরেন, পঞ্চদশ সংশোধনী গতকাল বাতিল হয়ে গেল। সেখানে পঞ্চদশ সংশোধনী তো অনেক বিষয় ছিল। সেখানে হাইকোর্ট বলেছে যে শুধুমাত্র নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থাটা পুনর্বহাল করা হলো। আর পঞ্চদশ সংশোধনীতে বাকি যে বিষয়গুলো আছে, এটা পরবর্তী সংসদের উপরে তারা ছেড়ে দিয়েছে, যে ওই সংসদে এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে এটা সংশোধন করতে হবে। এবং এটাও বলেছে যে এই সাংবিধানিক যে বিষয়গুলো আছে সেগুলোর তো আমাদের বিষয় না, এটা তো সংসদ এটা মানে কাটাছেড়া বাতিল করবে বা বাদ দিবে। যেহেতু পঞ্চদশ সংশোধনীকে তারা বাতিল মানে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিধানকে আগে আপনারা কোর্টে বাতিল করা হয়েছিল, এই আপনার খায়রুল হক, এবং সেটা আবার সংবিধানে সন্নিবেশিত করা হয়েছিল, তারা ওই পার্টটুকু বাদ দিয়েছে। তো সংবিধান যদি সংশোধন করতে হয়, অবশ্যই পরবর্তী সংসদের দিকে যেতে হবে। সব মানে সংস্কার আপনার নির্বাচন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার করতে পারবে না, এটা বাস্তবতা। আর এটা যদি করতে যাওয়া হয়, তাহলে যে বিতর্কের সৃষ্টি হবে, যে আপনার আমাদের মধ্যে দূরত্বের সৃষ্টি হবে, এটা চলমান যে জাতীয় ঐক্য, এই ঐক্য ব্যাহত হতে পারে। আমরা নিশ্চয়ই কেউ চাবো না যে আগামী জাতীয় নির্বাচনের আগে এইসব বিষয়ে আমাদের মধ্যে মত পার্থক্য। আমাদেরকে সব বিষয় চিন্তা ভাবনা করে বলতে হবে। এবং আমরাও মনে করি যে এটা অতি প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন যদি করতে হয়, তাহলে প্রধান উপদেষ্টার যে উল্লিখিত সময়, তার অনেক আগেই সেই নির্বাচনটা হতে পারে। তো প্রিন্স ভাই, আপনার কি মনে হচ্ছে, আমি শেষ প্রশ্নটি আমরা আজকে শেষ করে ফেলবো, আগামী ডিসেম্বরের 25 সালের ডিসেম্বরে যদি নির্বাচন হয়ে যায়, আপনারা কি দলীয়ভাবে প্রস্তুত আছেন? আপনাদের দল কি নির্বাচনের জন্য প্রস্তুত? না, একটা মনে করেন যে বিএনপির মতো রাজনৈতিক দল, তারা সব সময় নির্বাচনের জন্য প্রস্তুত থাকে। হ্যাঁ, নির্বাচনের জন্য বিশেষ কিছু প্রস্তুতি আছে, যে আপনার ধরেন প্রার্থী সিলেকশন করা কিংবা দলকে নির্বাচনের মাঠে নামানো, সেটার জন্য তো সময় লাগে। আমরা মনে করি সেটার জন্য 3 থেকে 4 মাস এনাফ সময়, 3 থেকে 4 মাস আমাদের এনাফ সময়। এই সময়ের মধ্যে আমরা সেটা করে ফেলতে পারবো। জি, ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে পরবর্তী কোনো একটা অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।